সামনে তোমাদের যে পরীক্ষা আছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপস এবং মিসলেনিয়াস, তাই না? তো সেই পরীক্ষাকে কেন্দ্র করে আজকে আমাদের এই ক্লাস, এবং সম্পূর্ণরূপে ক্লাসটা ফ্রিতেই দেওয়া হচ্ছে, যাতে তোমরা কিছু ক্লাস তো ফ্রিতে ডেফিনেটলি দেওয়া হবে প্রচুর। আমি 2-3টে জিকে ক্লাসও আপলোড করেছি এবং করেছি যাতে সম্পূর্ণরূপে তোমরা পেতে পারো। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা সেটা নিয়েই জানবো এবং কনসেপ্টটা সঠিকভাবে নেব, তাহলে কি হবে। একটু দাঁড়াও। আচ্ছা, দেখো, আমি কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটি নিয়ে জেনেছি এবং সেটা সম্পূর্ণ আমি হাতে লেখে তৈরি করেছি পিডিএফটা, যাতে দ্রুততার সাথে সেই জিনিসটা তোমাদেরকে পড়ানো যায়। কয়েকটা পার্সোনালিটি, 4জন টপ 4 পার্সোনালিটি নিয়ে এখানে আমরা আলোচনা করব হিস্ট্রিতে, যাদের থেকে প্রশ্ন আসেই, গ্যারেন্টি আসেই। তো সেই সমস্ত জিনিস তাদের নিয়ে একটু আলোচনা করছি। তো প্রথমে দেখো, আমি যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাকশিলা ইউনিভার্সিটির, তাকশিলাতে সে থাকতো, মানে সে রেসিডেন্ট ছিল, প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত, এবং আননোন ফ্যাক্ট ওয়েদার চাণক্য ডায়েট। তাহলে এখানে অনেক কিছু বলা হয়েছে, বলছে আনাদার নেম চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। মানে আমরা কাকে নিয়ে কথা বলছি? কৌটিল্যকে নিয়ে কথা বলছি। হিস্ট্রিতে কৌটিল্য, চাণক্য এবং বিষ্ণুগুপ্ত একই লোক, কিন্তু কোনো কোনো ঐতিহাসিকবিদ তাদেরকে একটু পৃথকভাবে আলোচনা করলে পরেও তারা কিন্তু একই, এই রেসপেক্টে কোনো সন্দেহ নেই। বলছে কি বলছে ভালো করে বোঝো। ওয়ান আপন এ টাইম অফ কিং নন্দ অফ পাটালিপুত্র ইনসাল্টেড হিম, মানে বলছে ওয়ান্স আপন এ টাইম, বলছে একটা সময়, ওয়ান্স আপন এ টাইম, ঠিক আছে, একটা সময় নন্দ বংশের যে লাস্ট রুলার, তার নাম ছিল ধননন্দ, তিনি তাকে কিন্তু ইনসাল্ট করেছিলেন আলেকজান্ডারের আক্রমণ তাকে জানাতে এসে, ঠিক আছে। এবং সে যে কি কারণে মারা গেছে এটা কিন্তু কেউ জানে না, বলে আননোন ফ্যাক্ট ওয়েদার অ্যান্ড ওয়েন চাণক্য ডাইড। কম্পোস্ট, তিনি কম্পোস্ট করেছিলেন কি অর্থশাস্ত্র 18টি খণ্ডে। কটা বলো দেখি? 18টি খণ্ডে। এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন ফাউন্ড ফ্রম দ্য, কোথায় বলো দেখি, মৌরিয়ান ডাইনেস্টি। তাহলে মৌরিয়ান ডাইনেস্টি, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, প্রত্যেকেই জানো। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের গ্রেটেস্ট কিং কাকে বলা হতো? যদি আমি তোমাকে বলি চন্দ্রগুপ্ত মৌর্য বংশের গ্রেটেস্ট কিং, বলো দেখি। তাহলে তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই অশোক, তাই না? অশোক নিজেকে কোন টাইটেলে ডিক্লেয়ার করেছিলেন এটাও তোমাকে জানতে হবে, দেবনাম প্রিয়দর্শী। অশোক কি করেছিলেন? ভেরিঘোষকে দম্ভঘোষে ট্রান্সফার করেছিলেন। 13 রকেডিকে তাকে, সে কিন্তু কলিঙ্গ যুদ্ধ, সে যে কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেছিল সেই রেসপেক্টে কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং বিন্দুসার ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সন্তান, এবং তার সময় খুব বিখ্যাত দুজন ব্যক্তিত্ব যারা এসেছিলেন। কোথায় এসেছিলেন? মৌর্য বংশের, মৌর্য সাম্রাজ্যে, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমাদেরকে আমি প্রশ্ন হিসেবে রাখলাম, তোমরা কমেন্টে বলবে কোন দুইজন পরিব্রাজক যিনি বিন্দুসারের ইসে এসেছিলেন, ঠিক আছে। তো সবাই জানো তক্ষশিলা ইউনিভার্সিটি এবং নালন্দা ইউনিভার্সিটির সে প্রফেসর ছিলেন চাণক্য, এবং তার অগাধ জ্ঞান এবং তার জেদেই ধননন্দ বা নন্দবংশ উচ্ছেদ হয়ে মৌর্য বংশ কিন্তু প্রতিষ্ঠা হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি, ঠিক আছে। তারপর আমরা যাকে নিয়ে জানবো সেটা হচ্ছে বাৎসায়ন। দেখো, আমি এখানে বেশি ইনফরমেশন বলিনি, প্রচুর ইনফরমেশন আছে, কিন্তু বেশি ইনফরমেশন তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসে লাগে না, ঠিক আছে। যেগুলো লাগে আমি সেগুলো নিয়েই বলছি, সেগুলো একটু ভালো করে বোঝো তাহলেই হবে। দেখো, বলছে বাৎসায়ন কে ছিল? ইন্ডিয়ান ফিলোসফার ইন দ্য ভেদিক ট্রাডিশনস, ইন্ডিয়ান ফিলোসফার্স অফ এ ভেদিক ট্রাডিশনস, অথার অফ কামাসূত্রের অথারকে বাৎসায়ন। হি ওয়াজ বর্ন ইন বিহার ডিউরিং গুপ্ত পিরিয়ড। তাহলে তোমাকে এখান থেকে এটা প্রশ্ন আসতে পারে, বাৎসায়ন কার সমসাময়িক ছিলেন, কোন সাম্রাজ্যের সমসাময়িক ছিলেন? গুপ্ত বংশের।
তিনি কি লিখেছিলেন? তিনি কামসূত্র লিখেছিলেন, তার ফেমাস বুক, এবং তিনি বেদিক ট্র্যাডিশন অনুযায়ী তিনি একজন ফিলোসফার ছিলেন, এবং তিনি কিন্তু সারা জীবন বিখ্যাত হয়ে রয়েছেন কিসের জন্য? কামসূত্র লেখার জন্য। ঠিক আছে, তারপর চলে আসা হচ্ছে অশ্বঘোষ। দেখো আমি বেশি বড় না, আমি একবারে টু দি পয়েন্ট জানাচ্ছি যেগুলো তোমাদেরকে জানানো উচিত। অশ্বঘোষ অ্যাট দ্য টাইম অফ কনিষ্ক, কে বলো দেখি? কনিষ্ক রাজসভায় ছিলেন। কনিষ্কের কিন্তু খুব মানে বলা যেতে পারে বিশ্বস্ত একজন লোক ছিলেন তিনি, এবং হি ওয়াজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট পার্সন। হি কম্পোজড বুদ্ধচরিত। কি বলো দেখি? কি বললাম? সে বুদ্ধচরিত কম্পোজ করেছিলেন। ঠিক আছে, এবার কনিষ্ক কল্ড হিম ইন হিজ কোর্ট বাট হি রিফিউজড, মানে কনিষ্ক তাকে তার কোর্টে ডেকেছিলেন, বাট তিনি কিন্তু রিফিউজ করেছিলেন কনিষ্কের এই প্রস্তাব। ঠিক আছে, অশ্বঘোষ ওয়াজ এ প্রমোটার অফ মহায়ান সেকশনস অফ বুদ্ধিজম। আমরা প্রত্যেকেই জানি যে বুদ্ধিজমের দুটো ভাগ রয়েছে, একটা হীনযান, একটা মহাযান। এই মহাযান যে মানে তোমার সেই মহাযানের মধ্যে সম্পূর্ণরূপে কিন্তু ডিক্লারেশন বা মহাযানকে কন্ট্রোল করেছেন কিন্তু অশ্বঘোষ, এবং বলা যেতে পারে অশ্বঘোষ কিন্তু মানে বিভিন্ন বুদ্ধ কাউন্সিলের কিন্তু প্রেসিডেন্টও ছিলেন। তো ফলে অশ্বঘোষ কিন্তু অনেক কিছুই করেছেন যা তোমাদেরকে এড়িয়ে গেলে চলবে না। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের একটু ভালো করে জানতে হবে। দেখো আমি প্রত্যেকটা আমাদের ক্লাস ইউটিউবে যেগুলো ক্লাস রয়েছে প্রত্যেকটা আমাদের অ্যাপের মধ্যেও রয়েছে, তোমরা সেই অ্যাপে যুক্ত হয়ে যাও। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা আমরা ধরো তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়েছি, সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলবে না। কেন বলছি জানো? তার কারণ ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে তুমি যদি আমার সঙ্গে যুক্ত থাকো, আমি সবসময় কানেক্টেড থাকবো এবং ইনফরমেশনসগুলো সবার প্রথমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং কিছু না কিছু প্রশ্নের আলোচনা তো সেখানে হয়েই থাকে, সেগুলো তোমাদেরকে কাজে দেবে। তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও। সবাই ভিডিও দেখো ঠিকই, সাবস্ক্রাইব করো ঠিকই, টেলিগ্রামে যুক্ত হও। তার কারণ সেখানে আমি প্রশ্নপত্র নিয়েও আলোচনা করি, বিভিন্ন রকমের ম্যাথামেটিক্সের প্রশ্ন নিয়েও আলোচনা করি, এবং তার সঙ্গে জিকে টাকের ভিডিওগুলো সবার প্রথমেই আমি দিয়ে দিই, ফলে তোমাদের কোনো ভিডিও স্কিপ হবে না। ঠিক আছে, এবার দেখো আমি যার নামে আমি এখানে লিখেছি আর্যভট্ট। এবার আর্যভট্ট সম্পর্কে কি জানবে? বলছে ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান বিকজ হি লিড দ্য ফাউন্ডেশনস অফ অ্যালজাব্রা। বলছে এ ভারতীয় গণিতজ্ঞবিদ যিনি অ্যালজাব্রাকে ফাউন্ডেশনস করেছিলেন। আর্যভট্ট বর্ন ইন কুসুমপুর, পাটালিপুত্র, প্রেজেন্ট পাটনাতে আর্যভট্ট জন্মেছিলেন, এবং সেই জায়গাটার নাম হচ্ছে কুসুমপুর। ইন ইন্ডিয়ান হিস্ট্রি was the first man who separated mathematics from the astrology as they established it as an independent subject. তাহলে তুমি কি বুঝলে? তাহলে আমরা যদি বলি, আমরা কিন্তু খুব খুব ভুল বলবো না, আমরা যদি বলি যে আগে ম্যাথামেটিক্স অ্যাস্ট্রোলজির সঙ্গে মিক্স ছিল, তাহলে অবাকের কিছু নেই। ম্যাথামেটিক্সকে সেপারেট সাবজেক্ট হিসেবে রিপ্রেজেন্টেশনস কে করেছেই হচ্ছে আর্যভট্ট। সে ম্যাথামেটিক্সকে একটা সেপারেট সাবজেক্টের প্রাধান্যতা দিয়েছে। তো সেটা কিন্তু তোমাদেরকে একটু লিখে নিতে হবে, ইনফরমেশনসগুলো কালেক্ট করে নিতে হবে। এই পিডিএফটা আমি ডেফিনেটলি টেলিগ্রামে দেব, সেখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর তোমরা যদি চাও আমাদের সমস্ত ক্লাসগুলো করানো আছে, প্রায় 60-70টা জিকে ক্লাস করানো রয়েছে, ম্যাথামেটিক্সের ক্লাস করানো হয়েছে, ক্লাসগুলো করানো রয়েছে, এবং সেই ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ আমাদের অ্যাপসের মধ্যে পাবে। যদি তোমরা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাও তো যুক্ত পারো, ডেসক্রিপশনে দেখো আমরা পেড ব্যাচের লিঙ্ক তোমাদের দিয়ে রেখেছি। ঠিক আছে, এবার দেখো তোমাদের কি বলা হয়েছে। এবার তোমাদের এখানে বলা হয়েছে যে দ্য ইনোভেশনস অফ সূর্য সিদ্ধান্ত, দ্য সান প্রিন্সিপালের উপর ভিত্তি করে তার যে সূর্য সিদ্ধান্ত বইটি, সেটা কিন্তু যথেষ্ট জনপ্রিয় এবং সেটা তার গ্রেটেস্ট ওয়ার্কের মধ্যে পড়ছে। আর্যভট্ট নট অনলি স্কলার্স অফ তোমার হচ্ছে অ্যালজাব্রা, বাট অলসো নোন অ্যাজ এ দ্য ডিসকভারি অফ ট্রিগোনোমেট্রি অ্যান্ড জিওমেট্রি। সে ট্রিগোনোমেট্রি এবং জিওমেট্রির জন্যও তার অবদান অনস্বীকার্য। বলছে আর্থ ওয়াজ রাউন্ড অ্যান্ড রোটেড অন ইটস ওন অ্যাক্সিস। এই কনসেপ্টটা সর্বপ্রথম কিন্তু আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত বইয়ের মধ্যে কিন্তু ডিক্লিয়ার করে। তো ফলে তোমরা কিন্তু এটা একটু ভালো করে দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হি ডিসকভার ডেসিমাল সিস্টেম, সে কিন্তু ডেসিমাল সিস্টেমও ডিসকভার করেছিল, এবং হি ওয়াজ নোন গ্রেটেস্ট ম্যাথামেটিশিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড। সে কিন্তু একটা বিশ্বের গ্রেটেস্ট ম্যাথামেটিশিয়ানসের তালিকার মধ্যে পড়ে,
এবং যথেষ্ট সে সুনাম অর্জনকারী একটা বলা যেতে পারে ম্যাথামেটিশিয়ান হিসেবে ভারতবর্ষে প্রসিদ্ধ। এবং আমি যদি এই প্রসঙ্গে যদি বলি, না বলাটাও মানে বলাও যেতে পারে, আমাদের তাকে সম্মাননার ক্ষেত্রে বা তাকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে প্রথম কিন্তু বলা যেতে পারে আমাদের যে স্যাটেলাইট যেটা প্রথম ছোড়া হয় আর্যভট্ট, সেটা কিন্তু এই গ্রেটেস্ট ম্যাথামেটিশিয়ানসের নামে অনুসারেই ছাড়া হয়। এবং কত সালে এই তোমার হচ্ছে আর্যভট্ট স্যাটেলাইটটি ছাড়া হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি দেখব। সবাই খুব ভালো থেকো। আমি আজকে এই 4টে পার্সোনালিটি নিয়ে জানালাম, তার কারণ আমার মনে হয়েছে ডাব্লিউবিপিএসসি 4টে থেকে না খুব প্রশ্ন করতে পছন্দ করে। তুমি দেখবে অর্থশাস্ত্র, বুদ্ধচরিত, কে কোন সময় কার পিরিয়ডে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন বারবার আসতে দেখা গেছে। এই জন্যই করানো। তোমরা দেখো এবং তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানিও। এবং ডেফিনেটলি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে বলো না, আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত হতে বলো না। সবাই খুব ভালো থেকো। আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব সুস্থ থেকো।